আচ্ছা, তো গতকালকে ক্লাস পর্যন্ত আমরা এসইও বেসিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস হওয়ার কথা। তো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস শুরু করব, কিন্তু তার আগে একটা বিষয় গতকালকে মিস করছি, ওই বিষয়টা একটু আলোচনা করা দরকার আমার মনে হয়। যে বিষয়টা, ওই যে একটা ভিডিও দেখেছিলাম যে হাউ ডাজ গুগল ওয়ার্কস, সেখানে স্পষ্ট করে ম্যাট কাট করেছিল যে 200-রও বেশি ফ্যাক্টরস তারা বিবেচনা করে কোন রেজাল্টটা বেস্ট, অর্থাৎ সার্চ ইঞ্জিনস র্যাঙ্কিং ফ্যাক্টরস। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে শুরু করার আগে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা উচিত। তো আমি কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে এই বিষয়গুলো একটু আলোচনা করবো, দেন হচ্ছে কি আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরস, এখানে গুগলের এসইও স্টার্টআপ গাইড নামে একটা গাইড আছে। স্টার্টার গাইড পিডিএফ, এখানে একটা গাইড আছে, এটা গুগলের নিজস্ব। এই যে এটা, ঠিক আছে? তো এই ইউআরএলটা আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। এই ইউআরএলটা একটু ভালো করে পড়ে দেখবা। সেকেন্ড, এই বিষয়গুলোই আমাদের একজন এসইও অপটিমাইজার, ব্যাকলিংক প্রতিষ্ঠাতা ব্র্যান্ডেন খুব ভালো কভার করছে। তো আমরা একটু ওইখানে যাব, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরস। আমার মনে হয় সার্চ দিলেই চলে আসবে, ব্র্যান্ডেন এটাই চলে আসবে। হ্যাঁ, প্রথমে আছে ব্যাকলিংক। এই গাইডটি একটু আমরা দেখতে পারি। আমি এই ইউআরএলটাও দিয়ে দেব, বা আমি কেন সার্চ করতেছি, মানে আমার কাছে কিন্তু এগুলো ডাউনলোড করা আছে এবং সবগুলো গোছানো আছে। তুমি দেখছো আমার রিসোর্স ফাইল কত বড়, দেখছো? এখানে আবার এই যে এসইও রিসোর্স ফাইল, অনেক রিসোর্স। আমি কেন এটা ডাউনলোড করতেছি, কেন সার্চ করে করে তোমায় দেখাচ্ছি, এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইন ফিউচার তুমি যখন কোনো কিছু করবে, তখন যেন তোমার গুগল সার্চ করার প্র্যাকটিসটা শুরুতে হয়। কারণ গুগল হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় টিচার। ঠিক আছে? এখানে সবকিছু প্রায় অ্যাভেলেবেল, শুধু সার্চ করে খুঁজে পেতে হয়, জানতে হয়, সার্চ টার্মগুলো জানতে হয়, এটাই হচ্ছে বিষয়। তো এখানে উনি অনেকগুলো বিষয় কভার করছে, বিভিন্ন বিষয়ে ক্যাটাগরাইজ অনুযায়ী কভার করছে। যেমন ডোমেইন ফ্যাক্টরস, ডোমেইনে কি কি ফ্যাক্টরস উনি গুগল দেখে, সাইটে কি কি দেখে, সাইট লেভেল ফ্যাক্টরস, পেজ লেভেল ফ্যাক্টরস, ব্যাকলিংক ফ্যাক্টরস, ইউজার ইন্টারঅ্যাকশন, স্পেশাল গুগল অ্যালগরিদমস রুলস, ব্র্যান্ড সিগন্যালস, অন-সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টরস, অফ-সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টরস। সো অনেক বড় একটা গাইড, এটা পুরোটা কভার করা সম্ভব হবে না, বাট আমি বেসিক কিছু জিনিস যেগুলো কভার করার মতো সেগুলো আমি কভার করে দেবো। ঠিক আছে? তো শুরু করেই, বেশি কথা বললেই এটা সময় বেশি যাবে। তো আমরা শুরু করি। প্রথমে চলে আসি ডোমেইন ফ্যাক্টরসে। ওকে, প্রথমে চলে আসি ডোমেইন ফ্যাক্টরস। ডোমেইন এজ একটা বড় ইস্যু, যে যার ডোমেইন যত আগে কিনছে, মানে যত বয়স্ক, এটা গুগল একটু বেশি গুরুত্ব দেয়। কোন একটা যেমন মনে করো যে এই যে ব্যাকলিংকও আজ থেকে 5 বছর আগে শুরু করছে, একই কিওয়ার্ডে সে আর্টিকেল লিখছে, আমি 5 বছর পরে শুরু করলাম, আমিও আর্টিকেল লিখলাম, গুগল ওকে একটু গুরুত্ব দিবে। ডোমেইন ফ্যাক্টর এটা একটা বড় issue। এরপর কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন বলতে বোঝায় .com ডোমেইনটাকে অলরেডি টপ লেভেল ডোমেইন বলে, এবং কিওয়ার্ডস যদি থাকে ডোমেইনে, সেটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেইন, এটাকে বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স বলা হয়। তো প্রমিনেন্সের ক্ষেত্রে কিওয়ার্ড যত আগে হয় তত ভালো। যদি ফার্স্ট লেটার হয়, ডোমেইনের ফার্স্ট লেটার কিওয়ার্ড হয়, সেটা আরো ভালো। ঠিক আছে?
ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ, এটা একটা এসইও ফ্যাক্টর। আমি এর আগেই বলেছি ডোমেন নাম চুজ করার ক্ষেত্রে অবশ্যই সেটা যেন 7 ক্যারেক্টার বা 7 লেটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই জিনিসটি একটু দেখবে। দেন হচ্ছে কিওয়ার্ড ইন সাবডোমেন। আমরা যদি সাবডোমেন ইউজ করি, কোনো প্রশ্ন আছে? বলতে কি, হ্যাঁ 7 ক্যারেক্টার বলতে কি ভাইয়া আসলে 7টা অক্ষর হবে? হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর আর কি। এগুলো যে একেবারে মাছ তা না, এগুলো সবগুলো মিলেই এসইও, ঠিক আছে? তবে এটা অত গুরুত্বপূর্ণ না। তো ক্রাইটেরিয়া ফুল আপ করা যায় না। সরি, না না, অনেক আমাদের প্রয়োজন আমরা এর ভিন্ন করব। সবগুলো ফ্যাক্টর যে এখানে 200 এর ভিতরে 200টা যে আমাদের মেনে চলতে হবে এরকম তো কোনো কথা না। আমরা 50টা মেনে চলতে পারি, 20টা মেনে চলতে পারি, 10 না 20টা মেনে চললে কম হয়ে যায়, আরো বেশি মেনে চলার চেষ্টা করব। কিওয়ার্ড ইন সাবডোমেন, সাবডোমেন যদি আমরা ইউজ করি সেখানে যেন কিওয়ার্ড থাকে। ডোমেন হিস্ট্রি, এটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি আমরা যখন পুরাতন ডোমেন কিনবো, যখনই আমরা কোনো ডোমেন কিনবো আমরা এটা সার্চ করে দেখবো যে এটা পুরাতন কিনা। আর যদি পুরাতন হয় তাহলে ডোমেনে দেখবো যে এটা স্প্যামি ব্যাকলিংক আছে কিনা, অথবা এটা এর আগে কোনো পেনাল্টি খেয়েছে কিনা, এই জিনিসগুলো দেখবো। পেনাল্টি খেয়েছে কিনা এটা সরাসরি হচ্ছে গিয়ে চেক করা যায় না, তবে এটা হচ্ছে ওই যে archive.org থেকে ডোমেনের স্ট্রাকচার এবং যদি ব্যাকলিংক অ্যানালাইসিস করা যায় তাহলে বোঝা যায় যে এটা পেনাল্টি খেয়েছে কি খায়নি। এক্সাক্ট ম্যাচ ডোমেন, এটা একটা এসইও ফ্যাক্টর, ঠিক আছে? এক্সাক্ট ম্যাচ হচ্ছে গিয়ে সেই কিওয়ার্ডটা, যেটা যেমন আমি এসইও নিয়ে ব্লগ করব, আমি লিখলাম seo.com অর digitalmarketing.com, এক্সাক্ট ম্যাচ ডোমেন, এটা একটা এসইও ফ্যাক্টর। দ্যাট এন্ড দেন আরেকটা বলছে পাবলিক ভার্সেস প্রাইভেট হুইলস। এটা খুব স্পষ্ট, আমরা যখন ডোমেন চেক এখানে দেখলাম আমরা হুইল দিয়ে ডোমেনের লেভেল মানে রেজিস্ট্রেশন হিস্ট্রি চেক করা যায়। যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কাগজপত্র দিয়ে একটা ডোমেন কেনে, আর কোনো পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট মানে ব্যক্তিগত ডোমেন, আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যেগুলো হচ্ছে বিভিন্ন দেশে স্টক এক্সচেঞ্জে অ্যানলিস্টেড কোম্পানি, তার কাগজপত্র দিয়ে ডোমেন কিনলো। তো এটা পাবলিক লিমিটেড কোম্পানি কাগজপত্র দিয়ে যেহেতু ডোমেন কিনেছে, সো ওইটা একটা গুরুত্ব পাবে। দেন হচ্ছে প্যানালাইজ হুইচ, এটা এরপরে বাদ দেই। এরপর কান্ট্রি এক্সটেনশন, কান্ট্রি আরটিডি এক্সটেনশন, যেমন .com.bd, এটা বাংলাদেশের জন্য স্পেশাল। সো এটা বাংলাদেশের লোকাল সার্চে র‍্যাঙ্ক করার জন্য খুব ভালো কাজ করবে, ঠিক আছে? সো এখানে 10টা ফ্যাক্টর ছিল, 9টা ফ্যাক্টরই বলেছি। দেন হচ্ছে পেজ লেভেল ফ্যাক্টরস, কিওয়ার্ড ইন টাইটেল। পেজ লেভেল ফ্যাক্টরস হচ্ছে কি অন পেজ বেসিক্যালি। সো আমরা যখনই কোনো আর্টিকেল লিখবো বা যখনই কোনো পেজ ক্রিয়েট করব, তখন পেজের টাইটেল একটা অপশন আছে। পেজ টাইটেল বলতে বেসিক্যালি এটাই, দেখো মাউস ওভার করলে যে জিনিসটা দেখায় এটা হচ্ছে পেজ টাইটেল। ওকে, হ্যাঁ একটা কথা ছিল যে আপনি যে বলেন না যে .com.bd, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার লোকাল সার্চের জন্য খুব ভালো হয়। হ্যাঁ, মানে বাংলাদেশের লোকাল সার্চের ক্ষেত্রে, আবার .com.in হচ্ছে ইন্ডিয়ান লোকাল সার্চের ক্ষেত্রে ভালো কাজ দেবে। ধরেন যে আমি যদি .com.bd নিয়ে যদি আমি কোনো ইয়া করি, আর এটা যদি মনে করেন টোটাল হোল ওয়ার্ল্ডের সার্চে ইয়া করে, তাহলে কি অবশ্যই এটা গ্লোবাল এসইও করে কাজ করবে, কিন্তু বাংলাদেশের লোকাল সার্চের জন্য এটা ভালো কাজ দেবে, সেটা একটা ফ্যাক্টর পড়ছে। মানে ছিল ইয়া .com এর পরে ছিল যদি নিজস্ব দেশের মানে বিজনেসটা তো মোটামুটি বেশিরভাগ নিজস্ব দেশের থাকে, যদি তাদের দেশের ইয়াটা ইউজ করে তাহলে র‍্যাঙ্ক করতে খুব বেশি, হ্যাঁ ওই স্পেসিফিক দেশের র্যাঙ্কিং এর জন্য একটা ভালো সুবিধা পায়, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। আচ্ছা, এরপরে এই যে টাইটেল হচ্ছে কি, যে মাউস ওভার করলে যে যে জিনিসটা আছে এটা হচ্ছে পেজ টাইটেল। সো এই পেজ টাইটেলে কিওয়ার্ড থাকা মাস্ট, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের এর ভিতরে। টাইটেল ট্যাগ স্টার্ট উইথ কিওয়ার্ডস, টাইটেল ট্যাগ যেটা, হ্যাঁ পেজ টাইটেল ট্যাগ যেটা, সেটা যদি কিওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন এটা আমি সার্চিং র্যাঙ্কিং ফ্যাক্টরস কিওয়ার্ড, সে শুধু কিওয়ার্ডটাই রাখছে টাইটেলে। সরি, এটা গুগল সার্চের, এটাতে বোঝা যাবে যে গুগলস 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস, ঠিক আছে না? ও শুধু কিওয়ার্ডটাই রাখছে। দেন হচ্ছে গিয়ে ডেসক্রিপশন ট্যাগ, মেটা ডেসক্রিপশন ট্যাগ বলছে এটাকে। মেটা ডেসক্রিপশন ট্যাগ বলতে বোঝায় যেমন গুগল সার্চ রেজাল্টের ভিতরে, সার্চ স্নিপেটের ভিতরে এখানে একটা টেক্সট নিছে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তো এটা বিভিন্ন সার্চ টার্ম অনুসারে গুগল নিজে থেকে নিয়ে নেয়, তবে এটা কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করার জন্য এটা পেজের ইন্টারনালে একটা মেটা ডেসক্রিপশন ট্যাগ ইউজ করলে আমরা যখন অনফেজ করব তখন দেখিয়ে দেবে জিনিসটা, তখন এটা কন্ট্রোল করা যায়। এবং এটা আমরা যেটা মেটা ডেসক্রিপশন ট্যাগ সেট করব, গুগল মোরওভার বেশিরভাগ সময়ে ওইটাই দেখাবে, ঠিক আছে? কিন্তু তারপরে যদি সার্চ টার্ম ভিন্ন হয়, আমরা টার্গেটেড কিওয়ার্ডের বাইরে কোনো সার্চ টার্ম হয়, গুগল এটা নিজ থেকে নিয়ে নেবে।
ঠিক আছে। তারপর হচ্ছে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন H1 ট্যাগ, এগুলো H1 ট্যাগে কিওয়ার্ড থাকে, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস। আমরা বলবো H1 ট্যাগ হচ্ছে হেডিং 1, এটা একটু পরে যখন এগুলো তখন বলবো। আচ্ছা, TID, the fancy way of saying how often does a certain word appear in document. The more often the word appears on page, the more likely it's page about word. Google like user sophisticated version of TIDF. আচ্ছা, এটা একটু পরে বলি। কন্টেন্ট লেন্থ একটা ফ্যাক্টর, যত বড় কন্টেন্ট তত ভালো। টেবিল অফ কন্টেন্ট, এটা একটা এসইও ফ্যাক্টর, যে কোন আর্টিকেলে টেবিল অফ কন্টেন্ট ইউজ করা। ঠিক আছে। কিওয়ার্ড ডেনসিটিটা এটা 2 থেকে 3% রিকমেন্ড করে, যে অর্থাৎ 2 থেকে 3% মানে হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরে আমার 3টা কিওয়ার্ড, কিন্তু এটা অ্যাকচুয়ালি আরো কম হওয়া বেটার। আমি অনেককে রিকমেন্ড করতে দেখছি যে 0.3%, মানে 1000 কিওয়ার্ডের ভিতরে মাত্র 3 বার। ঠিক আছে। কিন্তু আমি মোরওভার অনেকগুলো, যেমন এটারও যদি অ্যানালাইসিস করে হয়তো এখানেও কিওয়ার্ডটা আমি 1.5 থেকে 2.5% মতো পাবো। ঠিক আছে। কিওয়ার্ড ডেনসিটি। লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড মানে হচ্ছে LSI কিওয়ার্ড, গতকালকে দেখিয়েছিলাম এটা। LSI কিওয়ার্ডস ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন ট্যাগ। ঠিক আছে। এরপর পেজ কভার টপিক ইন ডেপথ যদি আলোচনা করে সেটা আরো ভালো। পেজ লোডিং স্পিড একটা বড় ধরনের এসইও ফ্যাক্টর এখনকার জন্য। লোডিং স্পিড যত কম হবে তত ভালো। এখানে গুগল বলে যে পুরো পেজটার সাইজে হবে একেবারে কোড টোড সবকিছু সহ 500 কেবি যদি হয় দেন বেটার, অথবা অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ইমেজে ইউজ করি 100 কেবি, তার চেয়ে বেশি। তো পেজের ক্ষেত্রে যদি আমরা যখন ইমেজ ইউজ করি তাহলে সেটা যেন 50 কেবি 60 কেবি বা আশেপাশে হয়, অত বড় না হয়। মানে ওভারঅল পেজটা আমরা 500 কেবি সাইজের ভিতরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, একটা কথা আছে, যেমন হচ্ছে অনেকে হাই ডেফিনিশন ইমেজ ইউজ করে, যেমন ভাই আমলকিতে ঢুকিয়ে দেখতে পারেন, অনেক হাই ডেফিনিশন ইমেজ ইউজ করে। তো এগুলো কি আমি বলবো যে ইমেজের ইয়েটা এগুলা অবশ্যই যখনই এটা আবার সাইটটা অডিট করবে এবং অ্যাসেট করার প্রয়োজন হবে, তো এগুলা তোমার ইমেজ রিসাইজ করার প্রয়োজন পড়বে, কম্প্রেস করার প্রয়োজন পড়বে। ঠিক আছে। ইমেজ যদি কম্প্রেস না করে সাইজ না কমায় তাহলে এটা খুব খারাপ একটা অ্যাসেট যদি লোডিং স্পিডটা বেশি হয়। গুগল রিকমেন্ড করে 30 সেকেন্ডের ভিতরে টোটাল সাইট লোড হয়ে যাবে। ওকে। 30 সেকেন্ডের বেশি হলে এটা একটা সমস্যা। তারপর হচ্ছে এএমপি, এটা হচ্ছে গিয়ে কোডিং এর একটা ফরম্যাট, এক ধরনের ফ্রেমওয়ার্ক। এটা বিশেষ করে মোবাইল রেসপন্সিভের জন্য খুব ভালো কাজ করে। ঠিক আছে। এটা সম্ভবত গুগলের নিজস্বই একটা ফ্রেমওয়ার্ক। এন্টিটি ম্যাচ, আচ্ছা এটা একটু স্কিপ করি। গুগল হামিংবার্ড এটা স্কিপ করে। ডুপ্লিকেট কন্টেন্ট যদিও এখন একেবারে মানে পেনাল্টি দেয় না গুগল ডুপ্লিকেট কন্টেন্টের জন্য, কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট র্যাঙ্ক পায় না। ঠিক আছে। রেল ক্যানোনিক্যাল ইউআরএল, রেল হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। রেল অ্যাট্রিবিউটটা আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করব, এই কোডটা একটা ইউজ করব। এই কোডটা ইউজ করে মানে আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটের কথা ভাবি, ওয়েবসাইটে কিন্তু কয়েকটা ভার্সন অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। যেমন এই ওয়েবসাইটের কথা যদি আমি ভাবি, যেমন এটা একটা ভার্সন, তাই না? https://backlink.com। ঠিক আছে। উইদাউট https যদি আমি ইউজ না করি তাহলে এটা একটা ভার্সন, তাই না? দেন https ছিল, এটা ছিল মনে হয় SSL সার্টিফিকেট নাই, আর এস থাকলে ছিল সার্টিফিকেট আছে SSL। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে এইটা একটা ভার্সন, উইদাউট www. এটা একটা ভার্সন। তো কয়েকটা ভার্সন তৈরি হয়ে যায়। এখন আমার ইউআরএলটা গুগল কিভাবে শো করবে সার্চ ইঞ্জিনে? যেমন এই পেজের ইউআরএলটা কিভাবে শো করছে, এই পেজের ইউআরএল এ www কিছু দেখাচ্ছে না, backlink.com শুধুমাত্র রুট ডোমেইনটা দেখাচ্ছে, তাই না? আমরা যদি এখানে দেখি এটাতে www দেখাচ্ছে, এটাতে আবার www দেখাচ্ছে, আবার মজে কিছুই দেখাচ্ছে না, শুধু রুট ডোমেইন দেখাচ্ছে। সো এটা কেন হচ্ছে?
এটা হচ্ছে গিয়ে গুগলকে এসে বলে দিছে যে আমার এই ভার্সনটা আপনি সার্চ ইঞ্জিনে দেখাবেন, যদিও এখানে 4টা ভার্সন একটাই ওয়েবসাইটে, কিন্তু গুগলের চোখে এটা 4টা ওয়েবসাইট। ঠিক আছে? তো আমরা যখন সাইট ম্যাপে আমরা যখন গুগল সার্চ কনসোল ভেরিফাই করব, তখন আমরা দুইটা ভার্সনই ভেরিফাই করব, www ভার্সন, নন www ভার্সন ভেরিফাই করব। আর এখন https আমরা ইউজ করলে https ফরম্যাট আসবে, না ইউজ করতে আসবে না, এটা অটো নিয়ে নেবে। তো দুইটা ভার্সন আমরা ভেরিফাই করব। আরেকটা হচ্ছে এখন ভেরিফিকেশনের জন্য আবার চেঞ্জ হয়ে গেছে, যে একটা হচ্ছে রুট ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল। এটাকে বলতে বোঝায় ইউআরএল উইথ https, এটা কি ইউআরএল বোঝায়, আর এটাকে বোঝায় রুট ডোমেন। সো দুইটা ভার্সন আমরা ভেরিফাই করব আমাদের গুগল সার্চ কনসোলে, তাহলে গুগল বুঝে নেবে যে দুইটা ভার্সনে একটা ওয়েবসাইটের জন্য। দেন আমরা গুগলকে যে কাজটা করব, আমরা প্রত্যেকটা মানে ওয়েব পেজ বা বানানোর পরেই আমরা রেল ট্যাগটা ইউজ করব, রেল ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করব, এবং সেখানে আমরা যে ভার্সনটাকে গুরুত্ব দিতে চাই যে আপনি www.com শো করেন, দেন ওই ইউআরএলটাকে বলে দেব যে এটা ক্যানোনিক্যাল ইউআরএল। তো ক্যানোনিক্যাল ইউআরএল একটা গুরুত্বপূর্ণ এসইও ফ্যাক্টর। ঠিক আছে? ইমেজ অপটিমাইজেশন, ইমেজে অল্টারটা কিওয়ার্ড থাকবে, ইমেজে এখানে আরো অনেকগুলো বিষয় আছে, ফাইল নেম চেঞ্জ হবে, ডেসক্রিপশন ক্যাপশন ইউজ করা যায়, আমরা চেষ্টা করব এগুলো সবগুলো ইউজ করার জন্য। এখানে অনেক বেশি কিওয়ার্ড দেওয়া যায়, যত বেশি ওয়ার্ড দেওয়া যায় গুগলের চোখে তত ভালো। কন্টেন্ট রিসেন্সি, আচ্ছা এটা একটু স্কিপ করি আমি। এরপরে হচ্ছে ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেট, হিস্টোরিক্যাল পেজ আপডেটস, কন্টিনিউয়াসলি পেজটা আপডেট করা, কন্টেন্ট রেগুলারলি আপডেট করা, এটা একটা এসইও ফ্যাক্টর। কিওয়ার্ড প্রমিনেন্স, আমি বলেছি যে কিওয়ার্ড হচ্ছে যত আগে হয় তত ভালো। আরেকটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি, যেটা হচ্ছে যে কিওয়ার্ড যদি 2-3টা ওয়ার্ডের হয়, 2-3টা ওয়ার্ড যেন পাশাপাশি হয়। ঠিক আছে? আউটবাউন্ড লিংক একটা এসইও ফ্যাক্টর। আউটবাউন্ড লিংক বলতে বোঝায় যেমন এই পেজ থেকে, যেমন backlink.com, এটা মনে করে আমার ওয়েবসাইট থেকে যদি বাইরের কোনো ইউআরএল, যেমন এই যে এই যে আমি মাউস ওভার করলাম, নিচে উইন্ডোজের উপরে দেখো এখানে ইউআরএলটা দেখাচ্ছে www.com, সরি www.searchenginejournal.com, তাই না? হ্যাঁ, মানে এটা আরেকটা ওয়েবসাইট মানে সে ব্যাকলিংক করছে। এটা হচ্ছে কথা হলো আউটবাউন্ড লিংক, মানে আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে আমি পাঠাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর স্কিপ করে এরপর গ্রামার এন্ড স্পেলিং। হ্যাঁ, এটা ইউজার ইন্টারঅ্যাকশনের জন্য খুব ভালো। সিন্ডিকেটেড কন্টেন্ট, এটা হচ্ছে তোমার একই টাইপের কন্টেন্ট গুলো, যেমন আমি যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে 5টা কন্টেন্ট লিখি, সেটা যেন আমি একটার সাথে পেজের ভিতরে মানে রিলেটেড কন্টেন্ট যেভাবে হোক সিন্ডিকেট করে দেই। মোবাইল ফ্রেন্ডলি আপডেট, এটা তো অবশ্যই বলেছি। এরপরে হাইডেন কন্টেন্ট অন মোবাইল, এটা একটা নেগেটিভ এফেক্ট। হিডেন কন্টেন্ট অন মোবাইল, হ্যাঁ আচ্ছা, হেল্পফুল সাপ্লিমেন্টারি কন্টেন্ট, এগুলো অত গুরুত্বপূর্ণ না, স্কিপ করি। মাল্টিমিডিয়া একটা বড় ধরনের এসইও ফ্যাক্টর, আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল মাল্টিমিডিয়া ইউজ করব। মাল্টিমিডিয়া বলতে ইমেজ, ইনফোগ্রাফিক, ভিডিও এটসেট্রা, এগুলো বোঝায়। নাম্বার অফ ইন্টারনাল লিংকস পয়েন্টিং টু দ্য পেজ, হ্যাঁ ইন্টারনাল লিংক মানে হচ্ছে কি আমার ওয়েবসাইটের ভিতরে আমরা যে লিংকিং করি সেটা হচ্ছে ইন্টারনাল লিংক। এক্সটার্নাল লিংক বলতে ওয়েবসাইট টু আদার্স ওয়েবসাইট, সেটা এক্সটার্নাল লিংক। হ্যাঁ, আউটবাউন্ড লিংক বলতে এক্সটার্নাল লিংককে বোঝায়, আর ইনবাউন্ড লিংক বলতে অন্য সাইট থেকে আমার সাইটের জন্য যে ব্যাকলিংক করে সেটা বোঝায়। ঠিক আছে? মানে অন্য সাইট আমার সাইটকে ব্যাকলিংক দিছে সেটা বোঝায়। আচ্ছা, ইন্টারনাল লিংকের ভিতরে ভাই আমি ধরেন মনে করেন যে আমার যে ওই পেজ আছে, ওই পেজের ভিতরে ধরেন আমি আমার হচ্ছে ফেসবুকে যে পেজ আছে সেটা আমি দিয়ে দিলাম। না না, ফেসবুক তো আরেকটা পেজ না। ধরো আমি একটা ওয়েবসাইটের যদি কথা বলি, যেমন এটা, ঠিক আছে? না হ্যাঁ আমি মনে একটু ভুল বলছি। এটা আসলে মনে করেন যে আমাদের ছিল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তো আমার অনেকগুলো পেজ আছে, হ্যাঁ আমি অন্য একটা পেজের ইনফরমেশন দিয়ে দিলাম যে এখানে সিমিলার অন্য একটা পেজ আমরা লিংকিং করে দেব। হয়তো আমি কিওয়ার্ড এসইও নিয়ে ব্লগ লিখবো, তো আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে ব্লগ লিখেছি, আমি অন পেজ অপটিমাইজেশন নিয়ে ব্লগ লিখছি। সো যেখানে আমি অন পেজ অপটিমাইজেশন লিখছি, সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ একটা টার্ম এনে এখানে কিওয়ার্ড রিসার্চের আর্টিকেলটা লিংকিং করে দেব। ঠিক আছে? অ্যাফিলিয়েট লিংকস প্রবাবলি ওয়ন্ট হার্ট ইউর র্যাঙ্কিংস, এটা একটা নেগেটিভ এসইও ফ্যাক্টর। অ্যাফিলিয়েট লিংক যদি থাকে, তবে তারপর আমরা যেহেতু অ্যাফিলিয়েট লিংক ইউজ করি, সেটা অ্যাফিলিয়েট সাইটের জন্য থেকে রাখতেই হবে। কোয়ালিটি অফ ইন্টারনাল লিংক পয়েন্টিং টু দ্য পেজ, ব্রোকেন লিংকস, তোমার ওয়েবসাইটে যদি কোনো ব্রোকেন লিংক থাকে, তুমি ইন্টারনাল লিংকিং করতে পরে ওই পেজটা তুমি ডিলিট করে ফেলছো, এই জিনিসটা একটু
চেক রাখতে হবে। তারপর তুমি ইনবাউন্ড লিংক পেয়েছো কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ওই কন্টেন্টটা ডিলিট করে ফেলছে, তো ওই জিনিসটা একটু চেক করতে হবে, ঠিক আছে? ব্রোকেন লিংক একটা নেগেটিভ এসএ ফ্যাক্টর। রিডিং লেভেল, রিডেবিলিটি স্কোর, মানে আমার কন্টেন্টটা কত সহজে পড়া যায়, এটা একটা বড় ধরনের এসএ ফ্যাক্টর, এটা পজিটিভ এসএ ফ্যাক্টর। এরপর হচ্ছে HTML কোড যদি ইরর থাকে, সো আমরা কোনো একটা আমরা W3C ভ্যালিডেট করব যে কোনো কোড ইরর আছে কিনা, যদি এটা ভ্যালিডেট করার জন্য। দেন হচ্ছে গিয়ে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি এটা মোস্ট টুল প্রোভাইড করে, এটা গুগলস এর না, কিন্তু ডোমেন অথরিটি একটা বড় ধরনের এসএ ফ্যাক্টর, আমরা পরবর্তী কাজ ক্ষেত্রে দেখব। হ্যাঁ, পেজ র্যাঙ্ক বলেছি, এটা একটা গুরুত্বপূর্ণ এসএ ফ্যাক্টর। ইউআরএল র্যাঙ্ক, ইউআরএলটা যদি বড় হয়, এটা মেবি 50 to 70 ক্যারেক্টার, এর বেশি বড় হলে তাহলে তোমার ইলিফ দেখায়, মানে হচ্ছে গিয়ে তোমার একটা নির্দিষ্ট এরপর ছাটা দেখায়, ডট 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 দেখায়। তো আমরা যে কাজটা করবো, ভাইয়া ইউআরএল লেন্থটা মানে ম্যাক্সিমাম কতটুক নিলে পারফেক্ট হয়? ইউআরএল লেন্থটা আমি তো বলছি 50 ক্যারেক্টারের ভিতরে রাখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। আর আমি আরেকটা বিষয় তোমাকে পরবর্তীতে বলবো, ইউআরএল এ জাস্ট কিওয়ার্ডটা টার্গেট করবা, কিওয়ার্ডের সাথে অন্য কিছু না, যত ছোট রাখার চেষ্টা করবা। এটা যেন কি কারণে বলা হয়, যেমন আমি বললাম যে কিওয়ার্ড রিসার্চ স্ট্র্যাটেজি আর কিওয়ার্ড রিসার্চ টেকনিক, ঠিক আছে? তো এটার উপর আমি লিখলাম, কিন্তু দেখা গেছে আজকে যে আর্টিকেলটা আমি লিখলাম, আগামী বছর সেটা স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, তো আমার আর্টিকেলটা আপডেট করার প্রয়োজন পেতে পারে। কিন্তু আমি যদি কিওয়ার্ড রিসার্চ স্ট্র্যাটেজি ইন 2020 লিখি ইউআরএল এ, তাহলে সেটা কি আগামী বছর আমি আপডেট করতে পারবো? পারবো না। তো আমি শুধু ইউআরএল এ কিওয়ার্ডটা শর্ট রাখার চেষ্টা করব, কারণ টাইটেল এরপরে মেটা ডেসক্রিপশন সবই চেঞ্জ করা যায়, আপডেট করা যায়, বাট ইউআরএল আপডেট করা যায় না। ইউআরএল আপডেট করলেই হচ্ছে কি ব্রোকেন লিংক শো করে। সো ইউআরএলটা জাস্ট কিওয়ার্ডটা টার্গেট করব ইউআরএল এ, ওকে? দেন হচ্ছে গিয়ে ইউআরএল পাথ, এরপরে হিউম্যান এডিটরস, পেজ ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ট্যাগ, কিওয়ার্ড ইন ইউআরএলস, এটা একটা বড় ধরনের এসইও ফ্যাক্টর, এটা রাখার চেষ্টা করবা ইউআরএল। আমি তো বলছি যে শুধুমাত্র কিওয়ার্ডটাই রাখবা। হ্যাঁ, ইউআরএল স্ট্রিং, এই যে এটাকে বলা হয় ব্র্যান্ড টার্মস, মেবি টার্মটা আমি মাথায় আসছে না এক্সাক্ট। এই যে ইউআরএল এর মাঝখানে যে এটা এখানে স্ল্যাশ আছে, হ্যাঁ, তো এটা ছিল আমরা তো ওই যে বলি আর কি, ইজ গ্রেটার দেন বলি না, ইজ গ্রেটার দেন না, মানে এটা হচ্ছে গিয়ে এই যে ইউআরএল এর মাঝখানে এই যে স্ল্যাশ, হ্যাঁ, কিন্তু হয়তো মানে সার্ফে এরকম শো করতেছে, এটা সেট করা যায়, এটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড টার্মস মেবি বলে। আমি টার্মসটা হয়তো আমার প্রোনাউন্সটা ঠিক হচ্ছে না, কিন্তু এরকমই একটা টার্মস, এটা তোমার যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করো তাহলে এটা সেট করা যায়। এটা দেখতে যতটুকু সুন্দর হয়, এখানে তুমি যদি ইকুয়াল টু দাও তাহলে খুব খারাপ দেখা যাবে, হ্যাঁ, তো দেখতে যেন সুন্দর হয়। বুঝছো এটা কি হাইপেন মাঝখানে যেটা আছে ওই উপরে দিয়ে ওটা দেখেন, উপরটা তো হাইফেন শো করতেছে, এই যে হাইফেন, এরপরে এখানে গেটার দেন, আর অনেক ধরনের সিম্বল আছে, এখানে ডাবল গেটার দেন হতে পারে, অনেক ধরনের সিম্বল আছে। সো এগুলোকে ব্র্যান্ড টার্মস মেল বলে। সো এটা পরবর্তীতে অনফেস অপটিমাইজেশন সময় আমরা দেখবো, এগুলো সবগুলো অনফেস। তারপর হচ্ছে রেফারেন্স এন্ড সোর্সেস, হ্যাঁ, যদি কোনো রেফারেন্স থাকে আমরা সেটা লিংকিং করে দেব, দিয়ে দেব। বুলেট পয়েন্ট, এটা একটা এসইও ফ্যাক্টর। প্রায়োরিটি অফ সাইটম্যাপ, এটা সাইটম্যাপ হচ্ছে কি টোটাল সাইটের স্ট্রাকচার বলতে আমরা যখন একটা বিল্ডিং করে বিল্ডিং এর নকশা করি না, যখন কেউ একটা বিল্ডিং করে তখন এটা ইঞ্জিনিয়ার দ্বারা নকশা করে না, ফুল বিল্ডিং এর নকশা করে, হ্যাঁ, নকশা করে। সাইটম্যাপ হচ্ছে কি পুরো সাইটের এরকম একটা নকশা, মানে পুরো ইউআরএল এর এরকম একটা নকশা। এটা সাইটম্যাপ জেনারেটর টুলস আছে, এটা ম্যানুয়ালি যারা কোডিং জানে তারা ম্যানুয়ালি জেনারেট করতে পারে, অথবা অনেকগুলো সাইটম্যাপ জেনারেটর টুলস আছে। আর আমরা যদি ইওস্ট্রেস ইউজ করি তাহলে ওখান থেকে অটোমেটিক্যালি জেনারেট করে দেবে। এই সাইটম্যাপটা আমরা কি করব, জেনারেট করে সার্চ কনসোলে দিব এবং রুট ডোমেইনে একটা ফোল্ডার করে রেখে দেব, যেটা গুগল বুঝতে পারবে যে এটা সাইটের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। সাইটম্যাপের মাধ্যমে আমরা অনেকগুলো ইউআরএল কে কন্ট্রোল করতে পারি, যে এগুলো ইন্ডেক্স করবেন, এগুলো ইন্ডেক্স করবেন, এগুলো অনেকগুলো কন্ট্রোল করতে পারি। টু মেনি আউটবাউন্ড লিংকস, এটা অনেক বেশি আউটবাউন্ড লিংক হলে এটা ডিস্ট্রাক্টিং দেখায় আর কি, মানে এটা নেগেটিভ এসইও ফ্যাক্টর। আচ্ছা, অনেকগুলো বিষয় আছে, সাইট লেভেল
ফ্যাক্টরস আছে, কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু, ইউনিক ইনসাইটস, অনেকগুলো জিনিস হচ্ছে কি আমি স্কিপ করছি কারণ এখন ব্যাখ্যা করলে তুমি বুঝবা না। সাইট স্ট্রাকচার, সাইট আপডেটস, এগুলো আশা করি তুমি নিজে পড়লে বুঝবা। সার্ভার লোকেশন আমি বলছি যেমন বাংলাদেশের বেশিরভাগ সার্ভার হচ্ছে কি সিঙ্গাপুর সার্ভার। এই যে মানে সার্ভার আমরা যখনই কোনো একটা জিনিস লোড করি, সার্ভার তো হচ্ছে কি একটা কম্পিউটার, তাই না? আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু হিট করি, এটা উইদিন অপটিমাল কেবল, এটা যেখানে যে স্পেসে মানে যে কম্পিউটারে আমার হোস্টিংটা আছে, আমি সাইটটা যেখানে হোস্ট করেছি সেখান থেকে লোড হয়, ঠিক আছে? তো এটা হয়তো ন্যানো সেকেন্ড আর মাইক্রো সেকেন্ডের ভিতরে কাজ করে, বাট তারপরেও সার্ভার লোকেশন একটা বড় ফ্যাক্টর কারণ এটা টাইমটা বেশি নেয়। সো বাংলাদেশের বেশিরভাগ সার্ভার সম্ভবত সিঙ্গাপুর, আবার অনেকে ইউএস এর সার্ভার ইউজ করে, বাট এটা বেটার যদি আমরা কাছাকাছি কোনো সার্ভার ইউজ করি, যেমন সিঙ্গাপুরের সার্ভার ইউজ করি। সো হোস্টিং কেনার সময় এটা যদি সম্ভব হয় আমরা এই ইনফোটা দেখে নেব যে সার্ভার আমাদের সার্ভার লোকেশন যদি কাছে হয় সেটা ভালো হবে। এসএসএল সার্টিফিকেট, এটা সিকিউরিটি সার্টিফিকেট, সেটা তো বললো এটা একটা বড় ধরনের এসইও ফ্যাক্টর। টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি পেজ, এগুলো ছাড়া একটা সাইট কমপ্লিট হয় না। সো এগুলো ছাড়া ওই যে সাইটকে গুগল আনহেলথি সাইট হিসেবে বিবেচনা করে। ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট, এটা আমি বলে রাখি টাইটেল এবং হ্যাঁ এই যে এটা বলছে ব্রেড ক্রাম্পস, ব্রেড ক্রাম্প নেভিগেশন, এই যে এখানে স্ল্যাশ দেয়া, এটার কথা বলেছিলাম, ঠিক আছে? শুনতেছো? হ্যাঁ ভাই। টার্মস এন্ড প্রাইভেসি পেজেস, এখানে টার্মস এন্ড প্রাইভেসি পেজ থাকতেই হবে। কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এরপরে হচ্ছে এই ধরনের পেজগুলো থাকতেই হবে, কারণ এগুলো ছাড়া গুগল পেজটাকে আনহেলথি ওয়েবসাইট হিসেবে ধরে নেয়। আরেকটা জিনিস হচ্ছে কি এখানে ইএটি, ইএটি এতে হচ্ছে অথরিটেটিভনেস, আর টিতে হচ্ছে ট্রাস্ট অর্থী। ইএটা আমি একটু মাথায় আসছে না এখন, আমি একটু দেখি। এটা গুগলের একটা রিসেন্ট আপডেট। আচ্ছা, এখানে ইএটি অ্যালগরিদম আপডেট, এখানে কি কি বুঝাচ্ছে? আচ্ছা, অথরিটি, প্রথমটা হচ্ছে অথরিটি, এতে অথরিটি, টিতে কি? এতে এক্সপার্টাইজ। হ্যাঁ, এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ অর্থাৎ আমি যদি কোনো একটা হেলথি মানে আমি একটা হেলথ ব্লগ করলাম, এখন আমি ডাক্তার না, ঠিক আছে? তো আমি মেবি ভুল করতে পারি। যেমন এখন হচ্ছে কি করোনা ভাইরাস নিয়ে মানুষকে গুগল ব্লগিং করতে দেয় নাই, ঠিক আছে? কারণ একটা ভুল ইনফরমেশন একজনের জীবন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস, তারপর হচ্ছে ট্রাস্ট অর্থী, এই জিনিসটা গুগল মেনশন করে। তাহলে কিভাবে এই জিনিসটা দেখবে? যেমন ইউজার প্রোফাইল ইউজ করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন তোমার ইউজার প্রোফাইলে তুমি যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করো, দ্যাট মিন্স এটা বোঝায় যে তুমি এখানে এক্সপার্টাইজ আছে কিনা, তাই না? তারপরে অথরিটি দেখে, যেমন অথরিটি সাইট গুলোকে, অথরিটি সাইট বলতে আগে থেকে যেগুলো বিশ্বস্ত ওই ধরনের জিনিসগুলো দেখে সাইটের ক্ষেত্রে। আর ট্রাস্ট অর্থী, এটার জন্য তুমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল রিসোর্সের ইনফরমেশন গুলো, লিংক গুলো দিয়ে দেবা, আর রিসোর্স গুলো যেন ভালো সাইট থেকে হয়, যেমন আমরা উইকিপিডিয়া থেকে হয় বা বিশ্বস্ত সাইট থেকে হয়, সেই জিনিসগুলো দিয়ে খেয়াল রাখবা। এই এই জিনিসটা হচ্ছে কি এখন একটা বড় ধরনের এসইও ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রিসেন্ট আপডেটের জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে মোবাইল অপটিমাইজড, এটা বলেছি। ইউটিউব সাইট ইউজিবিলিটি, সাইটের নেভিগেশন কত বেশি সহজ, মানুষ দেখলে অনেকগুলো সাইট আছে যেগুলো হচ্ছে গিয়ে মানে বোঝা যায় না কিসের সাইট। হ্যাঁ, সাইট ইউজিবিলিটি,
ইউজ অফ গুগল অ্যানালিটিক্স এন্ড গুগল সার্চ কনসোল। গুগল অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল থাকলে এটা একটা এসইও ফ্যাক্টর। ইউজার রিভিউজ, সাইট রেপুটেশন একটা বড় ধরনের এসইও ফ্যাক্টর। ওকে, আমরা অনেক টেস্টিমোনিয়াল, অনেকগুলো সাইটে দেখি টেস্টিমোনিয়াল নিয়ে রাখে, রিভিউ শো করে। ব্যাকলিংক ফ্যাক্টরস এর ভিতরে as much as possible যত বেশি ব্যাকলিংক তত ভালো, কিন্তু আবার এটা যদি উইক ব্যাকলিংক হয়, স্প্যামি ব্যাকলিংক হয়, তখন এগুলো গুগল কাউন্টই করে না। তো যত বেশি অথরিটি ব্যাকলিংক তত ভালো, ঠিক আছে। রুট ডোমেনের একটা ব্যাকলিংক আছে, আমি যদি এই পেজের ব্যাকলিংক করি সেটা এক ধরনের ব্যাকলিংক হবে, আর রুট ডোমেনের ব্যাকলিংক করি সেটা আরেক ধরনের ব্যাকলিংক হবে। তো রুট ডোমেনের ব্যাকলিংক এর কথা বলছে। আচ্ছা, অনেক বড় গাইড, এখানে মাত্র 100 পর্যন্ত আসছি, তুমি সময় করে এটা একটু পড়ে নেবা, আর যেগুলো না বুঝবে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি, ঠিক আছে। তো এখানে একটু লিংকটা দিয়ে দিয়েন। অবশ্যই লিংকটা দিয়ে দিবা, আর নয়তো তোমাকে কিন্তু আমি দেখিয়ে তুমি সার্চ করে এটা বের করে নিতে পারো। আর আমার মনে হয় ভাই যখন আমরা শুরু করব তখন মোটামুটি অনেক সবকিছু চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। অলরেডি আপনি যেগুলো বলছেন এগুলোর সম্বন্ধে হালকা পাতলা ধারণা আছে আর কি। ওই হ্যাঁ, আমরা যখন কাজ করব তখন এগুলো চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস স্পষ্ট করে বলে রাখি, ইউজার ইন্টারঅ্যাকশন। তোমার একটা সাইট র্যাঙ্কের জন্য অন্যান্য র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কাজ করে, কিন্তু একটা সাইটের র্যাঙ্কিং স্টেবল হওয়ার জন্য ইউজার ইন্টারঅ্যাকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে পেজ র্যাঙ্কে গুগল বেশি গুরুত্ব দিত, এখন র্যাঙ্ক র্যাঙ্কে গুগল বেশি গুরুত্ব দেয়। ইউজার ইন্টারঅ্যাকশন বলতে কি বোঝায়? ইউজার ইন্টারঅ্যাকশন বলতে এরকম বোঝায় যে তোমার সেটা মানে এটা গুগল যখন কোনো একটা ভিজিটর ওয়েবসাইটে ঢুকে তখন ওই ভিজিটরের জন্য একটা ইউনিক কোড জেনারেট করে, ঠিক আছে। তখন দেখে যে এটা তোমার এই ইউজারটা এসে তোমার সাইটে কতক্ষণ ছিল, সেশন কাউন্ট করে। 30 মিনিট হচ্ছে কি পার সেশন, ঠিক আছে। কত মিনিট? হ্যাঁ, 30 মিনিট পার সেশন, 30 মিনিট। ওকে, 30 মিনিট পরে তোমার যদি সে আবার ইন করে তাহলে নতুন না, আবার ইন করলে আরেকটা সেশন কাউন্ট হবে, মানে একই ইউজারের জন্য নতুন সেশন কাউন্ট হবে, সেই ক্ষেত্রে সে রিটার্নিং ইউজার হিসেবে মানে ধরা হবে আর কি। তো 30 মিনিট হচ্ছে গিয়ে সেশন ডিউরেশন কত হয়, মানে তোমার ইউটিউবের ক্ষেত্রে এটা ওয়াচ টাইম বলে, যে ওয়াচ টাইম কি কতটুকু, এখানে সেশন ডিউরেশন কতটুকু থাকে। তারপর হচ্ছে সে একটা পেজে এসে এই ওয়েবসাইটে অন্যান্য পেজ ভিজিট করছে কিনা, বা ওয়েবসাইটের যে কয়টা কাজ করে, যেমন আমি একটা বাটনে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, কয়েকটা হিট হয়। হিট মানে হচ্ছে আমি যদি এখানে ক্লিক করলাম, এখানে কোনো কাজ নাই, কিন্তু এখানে একটা কাজ আছে লিংকে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি এটা একটা ইভেন্ট, বাট এখানে ক্লিক করে এটা একটা হিট। প্রত্যেকটা ইভেন্টই একটা হিট, কিন্তু প্রত্যেকটা হিট একটা ইভেন্ট না, ঠিক আছে। তো কয়টা হিট হচ্ছে ওয়েবসাইটে, কয়টা ইভেন্ট কমপ্লিট হচ্ছে, হ্যাঁ, বাউন্স রেট কিরকম, এই জিনিসগুলো গুগল চেক করে। এরপরে হচ্ছে রিটার্নিং ইউজার আছে কিনা, মানে একবার আসছে সে, পরবর্তী কোনোদিন সে আবার এই ওয়েবসাইটে ফিরে আসছে কিনা, এই জিনিসগুলো দেখে। এবং এই জিনিসগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের র্যাঙ্ক স্টেবল হওয়ার গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে শুধুমাত্র গুগলের জন্য কাজ করব, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো ফলো করব না, আমরা ইউজারদের জন্য কাজ করতে হবে। কারণ আমি ইউজারদের জন্য, ইউজারকে যদি কিছু না দেই তাহলে সে কিন্তু পরবর্তীতে আসবে না, সে সে হিট হবে না, সেশন ডিউরেশন কম হবে, বাউন্স রেট বেশি হবে। বাউন্স রেট হচ্ছে গিয়ে তোমার সাইট লোড হওয়ার আগে যদি কেউ বাউন্স করে চলে যায়, অর্থাৎ 3 সেকেন্ড 6 সেকেন্ড এর ভিতরে যদি কেউ চলে যায় তাহলে সেটাকে বাউন্স রেট হিসেবে কাউন্ট করে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো একটু দেখে নিতে পারো, আরো অনেকগুলো বিষয় আছে, এটা অনেক বড় একটা গাইড, এটা নিয়ে আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা বলছি যে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব, তো এগুলো একটু দেখতে পারো। আর তুমি নিজে থেকে দেখে নেবে, আর আমরা যখন কাজ করবো তখন অনেক বিষয় কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা আমি দিয়ে দিচ্ছি, তোমায় সেন্ড করে দিচ্ছি। SEO ranking factors, ওইটাই URL question, right?
একটা ক্লোজ করে দিই, হ্যাঁ ওইটা একটা ক্লোজ করে দিচ্ছি। এই গাইডটা আমরা যখন এসইও ক্লাসটা কমপ্লিট করব তখন একবার রিভিউ করব, ঠিক আছে? ঠিক আছে। কারণ এখানে অনেক কিছু আমি বলতে পারছি না এই কারণে, কারণ আমার কাছে মনে হয় যে বলে তুমি বুঝবা না, আর সেক্ষেত্রে আমাকে অনেক সময় ধরে ব্যাখ্যা করতে হবে। ওকে, আচ্ছা আমরা চলে আসি। আমরা জানলাম যে এসইও কিভাবে কাজ করে বা কি এসইওর কয়েকটা স্টেপ আছে। এসইওর প্রথম স্টেপ হচ্ছে গিয়ে রিসার্চ এন্ড প্ল্যানিং। রিসার্চ এন্ড প্ল্যানিং এটা শুধু এসইও স্টেপ না, এটা বিজনেসেরই প্রথম স্টেপ। বিজনেস শুরু হয় মার্কেটিং রিসার্চ দিয়ে, মার্কেটিং অ্যানালাইসিস দিয়ে। আমরা রিসার্চ এন্ড প্ল্যানিংটা এই কারণে করব যে আমরা দেখব যে আমাদের কতটুকু অপরচুনিটি আছে, আমরা কি কি নিয়ে কাজ করতে পারবো, আমরা কম্পিটিটররা এই ফিল্ডে কি 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 কাজ করছে না করছে আমি সবকিছু দেখে বিবেচনা করে তারপরে আমি দেখব। কিওয়ার্ড রিসার্চ মূলত এই কারণে করা হয়, ফার্স্ট হচ্ছে গিয়ে আমি যে টপিকসটা নিয়ে আমি ব্লগিং করব সেই টপিকসটা নিয়ে পিপল সার্চ করে কিনা, পিপলের কোনো মানে চাহিদা আছে কিনা এই টপিক, ঠিক আছে? মানে এটা মার্কেটের চাহিদা আছে কিনা সেই জিনিসটা চেক করবো। তো অনলাইনে কিন্তু সবকিছুই ট্র্যাকেবল এবং সবকিছুই ট্র্যাক করা হয়, অনেকগুলো টুলস আছে, তুমি দেখে মানে সার্চ করলেই আমাদেরকে দিয়ে দেবে যে একটা কিওয়ার্ড মাসে কতবার সার্চ হয়, ঠিক আছে? তো সার্চ বললাম, এটাকে বলা হয় এমএসবি, মান্থলি সার্চ বললাম। মান্থলি সার্চ বললাম ইজ নট অ্যাভেলেবল, আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে। কারণ দেখা গেছে একটা কিওয়ার্ডের সার্চ বললাম হচ্ছে গিয়ে 50,000, আর একটা কিওয়ার্ডের সার্চ বললাম হচ্ছে 5,000, কিন্তু যেটা 50,000 সার্চ বললাম সেটা নিয়ে অলরেডি অনেক অথরিটি সাইট কাজ করে বসে আছে। তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে অথরিটি সাইটগুলোকে একটু ভালো চোখে দেখে, সো ওগুলোকে ওভারটেক করে আমাদের র্যাঙ্কিং পাওয়া, নতুন সাইট হিসেবে র্যাঙ্কিং পাওয়া সম্ভব হবেও না। তাছাড়া ওরা অনেক বেশি ব্যাকলিঙ্ক পাইছে, আর আমাদের এত বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে অনেক সময় লাগবে। আমরা কি করব, যদি 5,000 সার্চ বললাম ওটা একটু সহজ হয়, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কম থাকে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। তো এগুলো আমরা অ্যানালাইসিস করব। তার আগে হচ্ছে গিয়ে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা, যে মার্কেটে যত ধরনের কিওয়ার্ড আছে, মানে আমি একটা টার্ম ইউজ করলাম, আমি এটা কি করতে পারি, যেমন একটা কথা বলি, মানে আমরা তো মনে করেন যে আমলকি নিয়ে কাজ করছি, আমরা প্র্যাকটিসটা আমলকির উপরেই করি, হেলথ এন্ড বিউটি। ওকে, এটা হচ্ছে গিয়ে আমার কিওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার টপিক বা নিশ বলতে পারো, অথবা এটাকে বলা হবে সিড কিওয়ার্ড, ঠিক আছে? এটাকে বলা হয় মেইন কিওয়ার্ড, সিড কিওয়ার্ড। এখন এটার আন্ডারে যেই মানে এটা তো শুধু যে হেয়ার অয়েল লিখে সার্চ হবে এরকম না, আরো অনেক অনেক ধরনের কথা লিখে মানুষ সার্চ করতে পারে। বেস্ট হেয়ার অয়েল হতে পারে, হেয়ার অয়েল ফর হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের সার্চ হতে পারে। তো আমাদের যে জিনিসটা প্রথম করতে হবে সেটা হচ্ছে গিয়ে মানে অথবা আমরা এটা না দেখে আমরা যদি হেয়ার লুজ হেয়ার লুজিং সলিউশন বা হেয়ার লুজিং এটা নিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, সো এইটা নিয়ে অনেকগুলো টার্ম হতে পারে আমি বললাম। আবার আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা ইনবাউন্ড মার্কেটিং এ বা মার্কেটিং স্টেপের ভিতরে দেখেছি অ্যাওয়ারনেস লেভেল, কনসিডারেশন লেভেল এবং কনভার্সন লেভেল, ওই জিনিসটা আমরা দেখেছি। তো অ্যাওয়ারনেস লেভেলে যদি হয় তাহলে এটা হতে পারে যে মানে প্রবলেম বেসড, ঠিক আছে? প্রবলেম বেসড গুলো হতে পারে, অথবা কোয়েশ্চেন বেসড হতে পারে, যেমন হোয়াই
হেয়ার লুজ, ওকে। এরপরে হচ্ছে 5 কজেস অফ হেয়ার লুজিং, এই ধরনের, বা কজেস অফ হেয়ার লুজিং, এই ধরনের কিওয়ার্ড হতে পারে। তো আমি আগে দেখবো আমার গোলটা কি, যে বিষয়গুলো দেখতে হবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে কি আমার বিজনেসের সাথে ম্যাচ করে কিনা, আমার বিজনেসের সাথে ম্যাচ কিনা। কয়েকটা বিষয় দেখতে হবে যে আমার বিজনেস ম্যাচ টু বিজনেস। দেন আরো যেটা দেখতে হবে যে মানে আমার মার্কেটিং গোলটা কি, আমার এসইও গোল কি, ঠিক আছে। এসইও গোল কি, মার্কেটিং গোল কি। ওকে, এরপরে হচ্ছে কি আমি কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। এইগুলো যদি আমি মাথায় রেখে আমি কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হবে, এগুলো বিবেচনা করতে হবে আমার কিওয়ার্ড এর জন্য। যেমন মার্কেটিং গোল বলতে কিরকম বোঝে আমি একটু ক্লিয়ার করি। যে আমি অলরেডি বলেছি মার্কেটিং গোলটা, যে আমি এটা দিয়ে কি করতে চাই। যেমন আমার হয়তো এরকম হতে পারে যে আমি লিড জেনারেশন করব, তাই না। আমার হয়তো এরকম হতে পারে যে না আমি লিড জেনারেশন করব না, আমি ব্লগিং অ্যাডসেন্স করব। আমার হয়তো এরকম হতে পারে যে আমি সেলস পেজের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি, তাই না। হ্যাঁ, এরকম হতে পারে যে আমি ল্যান্ডিং পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। এসইও গোল বলতে এরকম বোঝায় যে আমার এসইও তে আমার বাজেট কম, আমি চাচ্ছি যে কম বাজেটের ভিতরে, অর্থাৎ ব্যাকলিং ছাড়া, একটাও ব্যাকলিং করব না, খরচ করব না, যে আর্টিকেল প্রোভাইড করব, সেক্ষেত্রে আমার এটা যেন র্যাঙ্ক করে। অথবা আমি চাচ্ছি না আমি একটা ইউজ সার্চ বলামালা একটা কিওয়ার্ড নেব, এবং কম্পিউটার যদি থাকুক, ব্যাকলিংকের জন্য যদি 500 ব্যাকলিং লাগে আমি করব, এবং এটা 2 বছর যদি র্যাঙ্কিং করে সমস্যা নেই। আমি হয়তো চাইতে পারি যে এরকম যে 2 মাসের ভিতরে র্যাঙ্ক করবে, আমি চাইতে পারি যে 2 বছরের ভিতরে র্যাঙ্ক করবে। তো সবকিছু বিবেচনা করে দেন হচ্ছে কি আমার কিওয়ার্ড সিলেকশনে নামতে হবে, ঠিক আছে। কিন্তু ভাইয়া নিজেরটা হলে যতদিন মন চায় ততদিনই করা যায়, কিন্তু যদি ক্লায়েন্টের হয় বা কোনো ইয়ার হয়, তারা তো আর এতদিন ওয়েট করবে না, তারা তো টার্গেট দিয়ে দিবে আমাকে 2 হ্যাঁ, মাস বা 3 মাস তখন বা 1 মাস। তাদেরকে জিজ্ঞেস করে, তাদের সাথে কথা বলে এই জিনিসগুলো, মানে একবারে তো সবকিছু ক্লিয়ার করে বলা বা প্রশ্ন করা সম্ভব না, বাট ওরা যখন কথা বলবে তোমার সাথে, মানে কাজটা বুঝিতে, তখনই তুমি বুঝে যাবে যে তারা কি চায়, ঠিক আছে, তারা কেন কিওয়ার্ড রিসার্চ করতে চায়। ওকে, তো এরপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা বিবেচনা করব, এগুলো হচ্ছে things to consider before you research. দেন হচ্ছে কি কিওয়ার্ড আইডিয়া জেনারেশন। ওকে, কিওয়ার্ড আইডিয়া জেনারেশন, এবার কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে সেই জিনিসগুলো আমরা একটু করব। প্রসেস অফ কিওয়ার্ড আইডিয়া জেনারেশন। আচ্ছা, এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো আমি একটু শর্ট আউট করি।
এক নম্বরে হচ্ছে ব্রেনস্টর্মিং, ব্রেনে জ্বর বসায় দেবো, মানে চিন্তা করবো, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এক নাম্বার প্রসেস। দেন আমরা গুগল সাজেস্ট ইউজ করতে পারি। গুগল সাজেস্ট ইউজ করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড নিতে পারি, আমরা উইকিপিডিয়া থেকে নিতে পারি, উইকিপিডিয়া থেকে আইডিয়া নিতে পারি। সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা রেডিট থেকে নিতে পারি, রেডিট একটা আলাদা, ঠিক আছে? এবং গুগল সার্চের ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন মেথডটা ইউজ করতে পারি। ইন্টারোগেট প্রোনাউন্স, আমরা যে কাজটা করতে পারি, অ্যালফাবেটিক্যাল মেথড যেটা আছে সেটা ইউজ করতে পারি। ওকে, আমরা ফ্রি টুলস গুলোর হেল্প নিতে পারি। আচ্ছা, যেগুলো হচ্ছে কি আমাদের কিওয়ার্ড আইডিয়া দেবে, তো এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড আইডিয়ার জন্য। ওকে, মানে আমি অনেকগুলো কিওয়ার্ড গ্যাদার করব, আইডিয়া জেনারেট করব কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে। এটার জন্য প্রথম হচ্ছে ব্রেনস্টর্মিং, যেমন আমি এখানে কয়েকটা নিলাম। প্রথমে নিলাম কি হেয়ার লুজিং, ঠিক আছে? হেয়ার লুজিং এর এটা আমি আমার মার্কেটিং গোলটা হচ্ছে যে আমি এটা চাচ্ছি যেন কনভার্সন লেভেলে হয়, যেমন কজেস হতে পারে, কজেস অফ হেয়ার লুজিং, ঠিক আছে? এরপর হচ্ছে হোয়াই হেয়ার লুজ, ওকে? এটা এরপরে হেয়ার লুজিং প্রবলেম, এগুলো হতে পারে। তো আমি এগুলোর উপরে একটু আইডিয়া করি, ব্রেনস্টর্মিং করে আমি 4টা পাইছি মনে করো, আরো বেশি সময় আরো পাওয়া যাবে। প্রবলেম দেখেন না ভাই, হ্যাঁ, হেয়ার লুজিং প্রবলেম দেখেন না, এটা প্রবলেম বেসড কিওয়ার্ড আমি রিসার্চ করব, কেন? এটা অ্যাওয়ারনেস লেভেলের জন্য। ওকে, তাহলে আমি এখানে কি করলাম, এটা প্রথম স্টেপটা হচ্ছে ব্রেনস্টর্মিং, মানে নিজে থেকে চিন্তা করবা যে বেস্ট ম্যাচ কিরকম হয়, মানে কয়েকটা টার্ম করার চেষ্টা করবা। ওনারা বেসিক্যালি একটা দুটো সিট কিওয়ার্ড দিয়ে দিবে এটার উপর, এর বেশি কিছু দিবে না। দেন হচ্ছে গুগল সাজেস্টটা আমরা দেখবো, গুগল কি সাজেস্ট করে। এখানে একটু কষ্ট করতে হবে, গুগলে গিয়ে আমি সার্চ করলাম, গুগলে যখন সার্চ করলাম, এখানে গুগলের কয়েকটা ফিচার আছে, এদের নিচে কিছু সার্চ টার্ম সে শো করতেছে। এটা কেন শো করতেছে? এটা শো করছে এই কারণে, কারণ এটার জন্য যে সার্চ টার্মটা আছে, এগুলো পাশাপাশি অনেকগুলো সার্চ টার্ম এখানে গুগল আমাদেরকে শো করতেছে, ঠিক আছে? এটা মেবি ভাই গুগল অ্যাড্রেসিং করছে, মানে যারা ছিল এইসব লেখে কিওয়ার্ড লেখে সার্চ করতেছে তাদের এগুলো অ্যাড্রেস করছে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে এখানে একটা অপশন হতে পারে। দেন গুগলে আরো অন্যান্য যে ফিচার গুলো আছে, এই যে পিপল অলসো আস্ক why is so much of my hair falling out, how can I stop, এটা সলিউশন বেসড, what are you lacking when you lose hair,
এটা এটা একটা হতে পারে, ক্যান হেয়ার লুজ বি সাইন অফ সামথিং সিরিয়াস। ঠিক আছে, তো এগুলো আমরা নিতে পারি, এখান থেকে নিতে পারি, এগুলো ম্যানুয়ালি আমরা এখানে লিখে নিতে পারি, এখান থেকে একটা আইডিয়া জেনারেট করা যেতে পারে। সো গুগল সাজেশন থেকে আমরা এখানে একটা আইডিয়া জেনারেট করতে পারি। নেক্সট আমাদের স্টেপ হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। আমরা ফেসবুকে যেতে পারি, ফেসবুকে গিয়ে আমরা সার্চ করতে পারি, অথবা ইউটিউবে যেতে পারি। ফেসবুক আর ইউটিউবে মোটামুটি ইনস্টাগ্রামও প্লিজ ইনস্টাগ্রামে আমরা হ্যাশট্যাগ গুলো দেখতে পারি। এই যে এখানে অনেকগুলো দেখাচ্ছে, ঠিক আছে, হেয়ার লুজিং প্রবলেম সলিউশন আমরা যাবো না। আচ্ছা ঠিক আছে, এখন নেওয়া যেতে পারে, এগুলো এখান থেকে কপি করা যাবে না, দেখে দেখে লিখে নিতে হবে। আমরা এখানেও লিখে দেখতে পারি হেয়ার না, ফেসবুক এখানে তো এরকম সাজেশন দিচ্ছে না। তারপরও এখান থেকে এই যে গ্রুপগুলো থেকে আমরা কিছু আইডিয়া নিতে পারি যে কি কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আমি নেক্সট রিসোর্স বলছি উইকিপিডিয়াতে গিয়ে আমি এই বিষয়টা সার্চ করতে পারি। যেমন উইকিপিডিয়াতে আমি এই বিষয়টা সার্চ না করে আমি যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করি, তাহলে তোমাকে সহজে বুঝাতে পারবো। যদি এটা ডিজিটাল, এখানে দেখো অনেকগুলো জিনিস আছে, যেমন ডিজিটাল মার্কেটিং সিস্টেম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই জিনিসগুলো দেখাচ্ছে। এখানে যদি আমরা দেখি কি কি বিষয় কভার করছে, এই যে এইখান থেকে একটা আইডিয়া জেনারেট করা যায় যে ডেভেলপমেন্ট ইন স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ, এগুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়, দেখা যেতে পারে প্ল্যানিং, অপরচুনিটি স্ট্র্যাটেজি, অ্যাকশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং বিভিন্ন টার্ম। সো এগুলো নিয়ে আমরা একটা কাজ করতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? দেন রেডিটে যেতে পারি, রেডিটে গিয়ে রেডিটে সাবরেডিটের টপিক গুলো দেখতে পারি কি কি সাবরেডিট আছে। এই যে এখানে এখানে এই যে এই যারা শেয়ার করছে, এখানে কিছু একটা আইডিয়া পাওয়া, অ্যামাজনে গিয়ে সার্চ টার্মটা দেখা যেতে পারে। তো এগুলো থেকে আইডিয়া জেনারেট করা যেতে পারে যে কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে। দেন হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন মেথড, এটা কি, এটা একটু দেখাই। এটা হচ্ছে এরকম, আমি গুগলে গেলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন তো 8টা, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। ইন্টারোগেটিভ প্রোনাউন 8টা না? আমি এখানে দেখলাম হোয়াট, এখানে দেখো হোয়াট দিয়ে আমাকে অনেক কিছু সাজেস্ট করছে। হোয়াট টু ডু হোয়েন হেয়ার লুজ, হোয়াট ডাজ হেয়ার লুজিং মিন, অনেক কিছু সাজেস্ট করতেছে। তো আমি লিখলাম হোয়াই, হোয়াই প্লাস কিওয়ার্ড আমি লিখলাম এখানে, হোয়াই ইজ মাই হেয়ার লুজিং, ইটস ক্রুয়েল, সরি ইটস কার্ড। ওকে, অনেক অনেক ধরনের কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, তাই না? হ্যাঁ, তো এখান থেকে আমি কিওয়ার্ড আইডিয়া নিতে পারি। এরপরে আমি যদি লিখি হাউ, আরো অনেকগুলো আইডিয়া পেয়ে যাচ্ছি। হোয়েন, আরো অনেকগুলো আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এগুলো দেখে দেখে আমি লিখে রাখতে পারি, এই জায়গায় একটা টেক্সট ফাইলে আমি লিখে রাখতে পারি কি কি ধরনের কিওয়ার্ড আমার হতে পারে। সেকেন্ড যে অপশনটা হচ্ছে, আমি বললাম যে অ্যালফাবেটিক্যাল মেথড, এটা কি, এটা যেমন আমি একটা স্পেস দিলাম, এখানে লিখলাম এ, হেয়ার লুজিং আফটার গিভিং বার্থ,
অনেকগুলো আইডিয়া আসতেছে। আমি এ বাদ দিলাম, আমি লিখলাম বি, অ্যালফাবেটিক্যাল মেথড। আমি লিখলাম সি, লিখলাম বি। তো অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া এখান থেকে পাওয়া যাচ্ছে, তাই না? যখন ফ্রিতে কাজ করতে যাবো তখন তোমাকে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু পেইড টুলসে গেলে এগুলো কিছুই করা লাগবে না, তুমি এমনিতেই এই জিনিসগুলো পেয়ে যাবে। সো কিওয়ার্ড আইডিয়া জেনারেশনের জন্য এখানে অনেকগুলো জিনিস আমি দেখালাম, অলরেডি 7টা মেথড আমি দেখালাম। এরপর আছে ফ্রি টুলস। ফ্রি টুলস গুলোর ভিতরে আমি আজকে কয়েকটা ফ্রি টুলস এর নাম গ্যাদার করছি। যদি আমি ফ্রি টুলস বলো, এই যে আপনি যেগুলো দেখালেন, ঠিক আছে, এগুলো তো আছে, এগুলো তো সরাসরি কি মোটামুটি ফ্রি টুলসে পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যাবে। যেমন আমি এখন একটা টুলস দেখাবো, সুবল, ঠিক আছে? সুবলে আমি দেখাবো, সুবল এটা একটা, এখানেও তোমাকে অনেকগুলো আইডিয়া দিবে, এখানে যদি আমি হেয়ার রুটস রেখে, সে আমাকে দেখাচ্ছে যে গুগলে কি কি ধরনের সার্চ হয়, ইউটিউবে কি কি ধরনের সার্চ হয়, এবং এটা ask.com মেবি answer.com, এখানে কি কি ধরনের সার্চ হয়, প্রচুর প্রচুর, তাই না? তারপর হচ্ছে এখানে এই অ্যামাজনে কি কি ধরনের সার্চ হয়, এটা তুমি এক্সপোর্ট করতে পারো। ফ্রি টুলস না? হ্যাঁ, আমি এক দুইটা ইউজ করছিলাম ফ্রি টুলস, ওই যে আপনার হ্যাশট্যাগ ইউজ করার জন্য ইয়ে বের করে, মানে হচ্ছে আপনার ওই যে আমলকি, তারপর মুর্শিদ হ্যাশট্যাগ ইউজ করার জন্য পোস্টের নিচে হ্যাশট্যাগ দেয় না, এগুলোর জন্য আমি আচ্ছা, হ্যাশট্যাগ করতে পারার জন্য অনেকগুলো টুলস আছে, সেগুলো দেখিয়ে দেব পরে, ঠিক আছে? তো সুবল একটা টুলস হতে পারে, এটা হচ্ছে কি আইডিয়া জেনারেট করার জন্য। এটা পাশাপাশি ডাউনলোড হয়েছে, এটা মানে অ্যালগরিদম এ করে স্প্রেডশিটে, দেন তুমি এটা নিচে নিচে করে নিতে পারো। আচ্ছা, দেন আরেকটা ফ্রি টুলস হচ্ছে, এখান থেকে এগুলো ডাউনলোড করবা, আরেকটা ফ্রি টুলস জ্যাক্সি। জ্যাক্সিতে অবশ্য সার্চ টার্ম সহ দেখাবে, এটা ফ্রি কিনা, ফ্রি আছে কিনা দেখতে হবে। এটা পেইড টুলস, যদিও ফ্রিতে কিছু রেজাল্ট দেখায়। ইয়ার মতো নাকি যে প্রতিদিন 3টা করে সার্চ করা যায়, কিওয়ার্ড প্ল্যানারের মতো? আচ্ছা, এখনো রিলোড হচ্ছে। আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই কিওয়ার্ড সার্চ করলে এটাও সার্চ টার্ম সহ বা সার্চ বলুন সহ একটা আইডিয়া দেবে। দেন গুগল, এটা কি ভাইয়া জাস্ট খালি সাইন আপ করলেই হবে, তাই তো? হ্যাঁ সাইন আপ করলে হবে, তবে এটা পেইড টুলস, এটাতে তোমার ফ্রিতে সবগুলো ডাটা দেবে না, ঠিক আছে? ঠিক আছে, আপনি আমাকে যেগুলো দিয়ে, আমি যেগুলোতে আছে না, আমি ওগুলোতে অ্যাকাউন্ট খুলে দেখবো না। আচ্ছা, এখানে আছে হেয়ার রুলস, আমি যদি লিখি, সরি ভুল হয়ে গেছে, হেয়ার লস শো করতেছে। হেয়ার ফল লেখা, একটা নতুন টার্ম চলে আসছে হেয়ার ফল। তুমি তো মানে এটা ব্রেইনস্টর্মে একটা ভালো জিনিস চলে আসছে, যেমন হেয়ার লস আসছে এখানে। হ্যাঁ, তো এখানে যদি দেখাও তাহলে এই জায়গায় কিছু আইডিয়া পাবা।
রিলেটেড টপিকস, ঠিক আছে? এখানে তখন দেখাচ্ছিল না অত বেশি না, কান্ট্রি মনে বাট কিছু কান্ট্রি আইডিয়া। কান্ট্রি ইউনাইটেড স্টেট দেয়া এই কারণে মনে হয় এই যে কোভিড-19 হেয়ার লস, এটা একটা কিছু, এখানে কিছু আইডিয়া পাবা। এখানে ঠিক আছে? আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের জন্য, এখানে কান্ট্রি চেঞ্জ করা যাবে। বুঝা গেছে? তো এখান থেকে একটা আইডিয়া জেনারেট করা যায়। আর অন্যান্য ফ্রি টুলস গুলোর ভিতরে আমি আরো কয়েকটা দেখাই। যেমন সুগল দিয়ে সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা যাওয়ার দরকার নেই, সুগল এটা দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন কোশ্চেন ডিবি এখানে কয়েকটা কোয়েশ্চেন সে দেবে, ঠিক আছে? 5 কোয়েশ্চেন, এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারে যে কি কি ধরনের প্রশ্ন এর জন্য আছে। ওকে, তো এটা ডাউনলোড করে এটা করতে পারো। এগুলো সবগুলো ডাউনলোড করে একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করবা কিওয়ার্ড টুল। আরো কয়েকটা টুলস দেখাই। এটা খুব মানে কি বলবো, আমার খুব পছন্দের একটা টুলস, অ্যানসার দ্য পাবলিক। ডিজিটাল মার্কেটিং, এখানে ইউনাইটেড স্টেটস দিলাম। আচ্ছা, ও রেজাল্ট জেনারেট করতেছে, আমরা পরবর্তীতে এখানে কি ভাইয়া বাংলা কিওয়ার্ড সার্চ করতে পারবে? না, বাংলা কিওয়ার্ড সার্চের জন্য 2-3টা টুলস আছে। আমি তো চিন্তা করতেছিলাম যে একটা এরকম সাইট বানাবো কিনা কিওয়ার্ড রিসার্চ করার জন্য বাংলা। কিওয়ার্ড রিসার্চ করার জন্য তুমি এটা সার্চ করবে, কোথায় পাবা? তুমি ট্র্যাক করবে কিভাবে? খেয়াল তোমার কাছে আছে? এটা তো প্রবলেম, সেটা কিভাবে পাওয়া যায়, ডাটা কিভাবে পাওয়া যায়? এটা অনেক ভালো এক্সপার্ট হলে দেন গিয়ে এটা এই ধরনের গুগলে বা অন্যান্য এটাতে ট্র্যাক করে। ধরো গুগলে সার্চ করলাম, গুগলে কি পরিমাণ সার্চ হয় বা ফেসবুকে কি পরিমাণ সার্চ হয়, এটা ফেসবুক ছাড়া তো তুমি বের করতে পারবে না। গুগলে কি পরিমাণ সার্চ হয় তুমি গুগল ছাড়া তো বের করতে পারবে না, তাই না? অ্যামাজনে কি পরিমাণ সার্চ হয়, অ্যামাজন ছাড়া তো তুমি বের করতে পারবে না। অ্যামাজন তো এটা দেবে না যে একটা কিওয়ার্ড তোমাকে কি পরিমাণ সার্চ করে। তো সেই ক্ষেত্রে হয়তো তুমি অ্যামাজনের সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, অ্যামাজন এপিআই দেবে। বুঝো নাই? তো অনেক কস্টলি, অনেক একটা মারাত্মক একটা ব্যাপার। এখানে দেখো, এটা প্রথমে দেখাচ্ছে কোয়েশ্চেন, কি কি কোয়েশ্চেন হতে পারে, তারপরে প্রিপোজিশন ওয়াইজ দেখাচ্ছে এবং কিছু স্পেশাল ওয়ার্ড যেমন অর এন্ড লাইক ভার্সাস ডিজিটাল মার্কেটিং ভার্সাস ইউএক্স ডিজাইন। দেন হচ্ছে গিয়ে অ্যালফাবেট এবং প্রিপোজিশন ওয়াইজ দেখাচ্ছে। এটা এখনো হয় নাই, লোড হয় নাই, লোড হোক সম্পূর্ণ, ঠিক আছে? খুব সুন্দর একটা টুলস, এখনো সম্পূর্ণ লোড হয় নাই। আমরা পরেরটা দেখি, অলসো আস্ক। এটা হচ্ছে কি ওই যে কোয়েশ্চেন অ্যান্সার বের করার জন্য। আচ্ছা, আমি কেন অন্য, তুমি একটু মনে করে দিতে, অন্য অন্য কিওয়ার্ড ইউজ করতেছি কেন? সমস্যা নাই ভাই, একই। মানে আমি এখানে যা লিখবো সেই রিলেটেড যা আছে তাই চলে আসবে। আচ্ছা, এটা কি দেখাবে? এটা হচ্ছে অলসো আস্ক, মানে হচ্ছে গুগলের যে অলসো আস্ক ফিচারটাতে কি কি কোশ্চেন হয় সেই জিনিসগুলো এখানে দেখাবে। তো এটা আমরা সিএসভি তে এক্সপোর্ট করব এবং সিএসভি তে এক্সপোর্ট করার পর দেখো খুব সুন্দর করে রেজাল্টটা দিয়েছে। অলসো আস্ক এর রেজাল্টটা খুব সুন্দর।
এই কোশ্চেনের আন্ডারে কি, এই কোশ্চেনের আন্ডারে আবার কি কি কোশ্চেন হতে পারে সেই জিনিসগুলো সে দিয়ে দিছে। দেখছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা এটা না সিএসভি তে এক্সপোর্ট করা যায়। তো তুমি এখান থেকে এগুলো সবগুলো সাজিয়ে নিবা। হোক দা হোক এটা, এটাও এখন ফ্রি আছে কিনা আমি একটু দেখি ফ্রি আছে কিনা। Airlocks ও সরি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এগুলো ভাই আমি ট্রাই করবো, সমস্যা নেই। ও কিন্তু একটু ভালো ডাটা দিচ্ছে, এখানে ও সার্চ বোতাম সহ দিচ্ছে, ঠিক আছে, এবং সম্ভবত 50টা ফ্রি দিচ্ছে। ভিউ মোর রেজাল্ট 50টা না, অনেকগুলো দেখাচ্ছে। এখানে কয়েকটা ডাটা দিচ্ছে, এটা হচ্ছে গিয়ে রেজাল্ট। রেজাল্ট বলতে গুগল কয়টা ডাটা এটার জন্য পায়, যে এই জিনিসটা, ঠিক আছে। অর্থাৎ গুগল ইন্ডেক্সেশনে এই কিওয়ার্ডটা কত বেশি পপুলার সেই জিনিসটা এই রেজাল্টটা শো করে। এই কিওয়ার্ডটা কত বেশি পপুলার, কতবার গুগলের ইন্ডেক্সেশনে এটা আছে এবং গুগল এটার জন্য কি পরিমাণ রেজাল্ট পাচ্ছে সেই জিনিসটা এখানে শো করে। অর্থাৎ এটা বেশি মানে হচ্ছে কিওয়ার্ডের পপুলারিটি ইন্ডিকেট করে। দেন হচ্ছে সিপিসি দেখায়। সিপিসি বলতে কস্ট পার ক্লিক, এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। সিপিসি যদি বেশি হয় তাহলে বুঝে নিবা যে এটা অনেক কম্পিটিটিভ, ঠিক আছে, মানে এটা নিয়ে অনেকেই কাজ করে। মানে এটা নিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি গুগলে অ্যাড দেই তাহলে একটা ক্লিকের জন্য 65 সেন্ট 95 সেন্ট তাকে দিয়ে দিতে হবে। এখানে এই কম্পিটিশন এটা দেখাচ্ছে সিপিসি, মানে পেইড কম্পিটিশন দেখাচ্ছে, এটা এসইও কম্পিটিশন না। সো এটা আমরা অ্যাভয়েড করতে পারি, মানে এটা কিওয়ার্ড ডিফিকাল্টি না, ঠিক আছে। দ্যাট এটা হচ্ছে গুগল ট্রেন্ডসটা কি রকম, যেমন এটা ডাউন, এটা স্টেবল, এটা ডাউন, এটা রাইজিং, হ্যাঁ এগুলো গুগল ট্রেন্ডসও দেখাচ্ছে এই জায়গায়। তো এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি, এক্সপোর্ট টু সিএসভি। তো বহুত একটা ভালো টুল, এখনো পর্যন্ত ফ্রি আছে, খুব ভালো একটা টুল। উবার সাজেস্ট রিসেন্টলি পেইডে চলে গেছে, তবে আমার মনে হয় ফ্রিতে কিছু রেজাল্ট দেবে সে। সবগুলাই ভাই আস্তে আস্তে পেটে চলে যাচ্ছে। হ্যাঁ ফ্রি তো এটা হচ্ছে গিয়ে তোমার কিছুদিনের জন্য, এটা কি তোমার লাইফ টাইম ফ্রি দিবে না, কারণ সেটা তো অনেক ব্যয় করছে, অনেক ব্যয় করার পরে একটা টুলস আসে, অনেক কষ্টের পরে একটা টুলস আসে, ঠিক আছে। আমার আগের এজেন্সিতে আমরা একটা অনফেল অপটিমাইজেশন টুলস এর করতে চাইছিলাম, এটা সম্ভবত করছিও কিছু, কিন্তু মানে অনেক ত্রুটিপূর্ণ ছিল, পরে এটা আর করা হয় নাই, ডেভেলপার ফেজ ছিল না, অনেক সময় দিয়েছি কিন্তু টুলসটা লাইভ করতে পারিনি। প্রায় 3 মাস সময় দিয়ে টুলসটা লাইভ করতে পারিনি, এখন আমরা চলে আসছি। আচ্ছা এটা সম্ভবত আমার লোডিং ইস্যু বা কোনো কারণে প্রবলেম দিচ্ছে। লগ ইন করে তারপরে সে একটু খুশি হয়। এই যে এই লগ ইনটা করছে না, লগ ইন করা নিছে না, সে কিন্তু আমার এই গুগলের এই জিমেলের আন্ডারে সার্চ কনসোলে যে কয়টা তোমার ইয়ে আছে, সাইট আছে, ওই সাইটে ডাটা নিয়ে যাবে, ঠিক আছে। লস
আচ্ছা সম্ভবত একটু নেট প্রবলেম করতেছে, এত সময় লাগার কথা না। এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে, ভিউ অল আইডিয়াস, আমরা এখান থেকে এটা এক্সপোর্ট করতে পারি এবং এখানে সার্চ বোতাম সহ দিচ্ছে, ঠিক আছে, সার্চ বোতাম সহ দিচ্ছে। এটা কি ভাই কম্পিটিশন কত সেটা দেখাচ্ছে? হ্যাঁ এই কম্পিটিশনটা, এটা হচ্ছে এসইও ডিফিকাল্ট, এটা এসইও ডিফিকাল্ট। এখানে ফিল্টার করা যাবে, ফিল্টারটা হচ্ছে এরকম যে আমি চাচ্ছি যে সর্বনিম্ন 2000 যেগুলো সার্চ বোতাম আছে সেগুলো নিয়ে কাজ করব, তো আমি এখানে ফিল্টার করতে পারি, আমি সার্চ বোতাম লিখতে পারি যে মিনিমাম 2000 থাকতে হবে। অলসো আস্ক কোনো প্রবলেম পাইছে, বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা সম্ভবত ওই যে ইন্টারনেটের স্পিডের কারণে কোনো একটা প্রবলেম ফেস করছি, অনেকগুলো টুলসে কাজ করবে। এলএসআই গ্রাফ, অনেকগুলোতে এক্সপোর্টের সুযোগ দিবে না, অনেকগুলোতে এক্সপোর্টের সুযোগ দিবে, যেমন সুবলে এক্সপোর্ট করলো এটা সাজানো না, অনেকগুলোতে হচ্ছে গিয়ে জাস্ট আইডিয়াটা দিচ্ছে, অনেকগুলোতে আবার সার্চ বোতাম সহ দিচ্ছে। হ্যাঁ আসলে আমাকে নিয়ে নিয়ে ইয়ে করতে হবে, হ্যাঁ, লিখে এখান রাখতে হবে। থেকে নিয়ে দেন হচ্ছে কি এক্সেল ফাইলে সাজাতে হবে তোমাকে, এবং তুমি যখন ফ্রি টুলস দিয়ে কাজ করবা তখন মানে এভাবে একটু কষ্ট করে কাজ করতে হবে। ফ্রি টুলস আর পেড টুলস এর ভিতরে অবশ্যই ডিফারেন্স আছেই, ঠিক আছে। সো এখান থেকে তুমি এগুলো নিতে পারো, এই ডাটা নিতে পারো, এখানে সুন্দর ডাটা দিচ্ছে, হোয়াট কজ হেয়ার লসেস, এরপরে হচ্ছে ভিটামিনস ফর হেয়ার লস, হেয়ার লুজ, এখানে অনেকগুলো ডাটা দিচ্ছে। এলএসবি ইউনাইটেড স্টেটস ডিফল্ট ভাবে সে দেখালো, আমি মনে হয় লোকেশন দেই নাই। আচ্ছা আচ্ছা ভাই, ইয়া মস যে একটা ইয়া আছে এটা কি কিওয়ার্ড রিসার্চের জন্য মস, হুম এম ও জেড মস, এটা কি কিওয়ার্ড রিসার্চের কোনো একটা টুল? হ্যাঁ, এখানে দেখো, এখানে ও ফ্রিতে সম্ভবত এক্সপোর্টই করতে দিচ্ছে না, তাহলে তোমাকে এখান থেকে কপি করে করে নিয়ে বসাইতে হবে। ওকে, আরো অনেকগুলো টুলস আছে, যেমন আমরা অনেকগুলো পেড টুলস দেখাবো, সেখানে সবগুলো ফ্রি ভার্সন আছে, যেমন মজ কিওয়ার্ড এক্সপ্লোরার, তুমি যদি ফ্রিতে সম্ভবত 8টা কি 10টা দেখাবে। মজ মজ আছে এখানে, মজের অনেকগুলো টুলস, moj.com এ যদি যাই এখানে এই যে ফ্রি টুলস আছে অনেকগুলো, ফ্রি ডোমেন এসইও ম্যাট্রিক্স, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে যদি আমরা লিখি, এগুলো পেড টুলস, তো এগুলো আমরা দেখাবো। তো এখন অ্যাক্সেস করতে হবে, সমস্যা না ভাই, এটা এটা আমি একটু দেখছিলাম, হ্যাঁ, এটাতে আমি একটু করছিলাম আর কি, যে ইমেল গুলো। এটা আমার প্রিমিয়ার অ্যাকাউন্ট, এখন এটা মনে হয় প্রিমিয়ার। ছিল, এটা এটা মনে হয় হচ্ছিল যে আমাদের ডিজিটাল গ্রুপ আছে না, ডিজিটাল ওয়ারিস গ্রুপটা, ওটাতে মনে হয় শেয়ার করছিল। হ্যাঁ এটা আমি নিয়ে রাখছি, পাসওয়ার্ডটা অনেক, এটা তো দেয়া ছিল মনে হয়, হ্যাঁ, এটাই আছে, লেখা আছে। হ্যাঁ, এটা আমাদের আমাদের গ্রুপ থেকে দেয়া আর কি। ইয়া তৌফিক স্যার তো নক করছিলেন আমাকে, 16 তারিখ থেকে মনে সেকেন্ড ব্যাচে ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু হবে, বলছে ওটাতে জয়েন করতে। আচ্ছা, তুমি যদি না চাও তাহলে জয়েন না করলে চলবে, কারণ এখানে খুব বেসিক আইডিয়া আমরা দিচ্ছি, ঠিক আছে। র্যান্ডমলি কিছু বেসিক আইডিয়া দিচ্ছি, অত ডিটেইলসে যাচ্ছি না, এত সময় নিয়ে দেখাচ্ছি না। আচ্ছা আজকে কতক্ষণ হয়ে গেছে? আজকে 1 ঘন্টা 20 মিনিট আচ্ছা হয়ে আর গেছে। কয়েকটা টুলস আছে, এগুলো আমি দেখে শেষ করবো। কিওয়ার্ড শিটার, এগুলো তুমি দেখে নিয়ে আমি তোমাকে ফাইলটা দিয়ে দেবো। আমি এই এই টুলসটার কথা বলি, এটা বেসিক্যালি একটা এক্সটেনশন,
এক্সটেনশন সম্পর্কে জানো তো? সার্চ কর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এটা আমরা এটা আমি কোনো কিছু সার্চ করলে পাশে দেখাই দিবে সবকিছু। হ্যাঁ, এই যে গুগল ক্রোম এক্সটেনশন, এটা কিওয়ার্ড এভরিওয়্যার এর ছিল। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে কিওয়ার্ড এভরিওয়্যার যেহেতু পেইড হয়ে গেছে, এখন কিওয়ার্ড এভরিওয়্যার এর বিকল্প হিসেবে আমরা এটা ইউজ করি। যদি আমার পেইড টুলস থাকার কারণে আমি এখন এটাতে আর ইউজ করি না। এই যে এখানে সে একটা ডাটা দেবে, নেট প্রবলেম হোক আর যে কারণে হোক সবগুলো টুলসে মোটামুটি প্রবলেম করতেছে। এই যে এটার একটা সার্চ বোতাম আছে, সেখানে একটা ডাটা দিচ্ছে, এটা যদি আমি এখানে ক্লিপবোর্ডে সেভ হয়ে গেল, ঠিক আছে? দেন এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। সো এই ফ্রি টুলস গুলো ইউজ করে এখান থেকে ডাটা কালেক্ট করে সবগুলো একটা এক্সেল ফাইলে নিয়ে সেখান থেকে তুমি হয়তো কোনটা যেগুলো এমএসবি শো করে, এখান থেকে এমএসবি ডাটা কালেক্ট করে তুমি এখানে একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ চালাতে পারো। আরো কয়েকটা জিনিস আছে, যেমন আমি এখানে একটা দেখাই, সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, তুমি যদি কোনো একটা ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে ইনভেস্ট করে রাখো, যদি কোনো একটা ওয়েবসাইট তুমি সার্চ কনসোলে ইনভেস্ট করে রাখো, দেন হচ্ছে গিয়ে তোমাকে সেখানে এই যে কিওয়ার্ড গুলো দেখে দেয়, এবং কিওয়ার্ড গুলো কি পরিমাণ সার্চ আছে সেই জিনিসটা দেখা হবে। হ্যাঁ, অ্যাড করে কিভাবে? হ্যাঁ, এই জায়গাতে অ্যাড করবো কিভাবে সার্চ কনসোল? আচ্ছা, ইমপ্রেশন পজিশন সিটিআর কোয়েরি কন্টেন্ট, ওকে। আচ্ছা, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে কি কি কিওয়ার্ড তোমার, মানে একটা আইডিয়া পাওয়া। এখানে যদিও সার্চ বোতামটা দেখাচ্ছে না, আমার মনে হয় যে আমি কোনো একটা সেটিং মিস করতেছি, ঠিক আছে? কারণ এর আগে সম্ভবত আমি সার্চ বোতাম সহ দেখছি। এটাতে কিভাবে ইনভেস্ট করবো সেটা পরে দেখাবো আর কি, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, যখন কিওয়ার্ড অ্যাড করবা গুগল কিওয়ার্ড প্ল্যানার, যদিও এটা একটা আইডিয়া দিবে, ওইটাও এরকম সার্চ বোতাম সহ দেখাবে না, এখান থেকে আইডিয়া জেনারেট করা যাবে। তো এখান থেকে একটা আইডিয়া জেনারেট করা যাবে, ঠিক আছে? তো এখানে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যাডস এর কিওয়ার্ড প্ল্যানার, এই দুটো টুলস আছে যেটা আমি দেখাইনি এবং এখানে উল্লেখ করিনি। এগুলো আমার কাজের ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখে নেব। সো আমি এই শীটটা দিয়ে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে যে কোনো একটা মাদার কিওয়ার্ড নিবা, এরপরে হচ্ছে এই শীট এগুলো ইউজ করে মানে এগুলো অন্তত মিনিমাম 200-300 বা 500 কিওয়ার্ড, হ্যাঁ, তুমি সার্চ ভলিউম সহ কালেক্ট করে, জাস্ট সার্চ ভলিউম আর কিছু লাগবে না, সার্চ ভলিউম সহ তুমি কিওয়ার্ডটা কালেক্ট করবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি চলো ইয়া করি, যেহেতু আমলকির ইয়া এসএফটা তো শুরু হওয়া ইয়া করতে হবে, তাহলে আমি চলো আমলকির একটু কিওয়ার্ড নিয়ে করি। ধরেন হ্যাঁ, আমলকি যে কোনো একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপরে কিওয়ার্ড নিয়ে যে প্রবলেম বেসড যদি আর্টিকেল লিখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওইভাবে কাজ করো। না ভাই, ইয়ে প্রবলেমটা কি, ওদের যে প্রোডাক্ট আছে, ধরেন হচ্ছিল ওই যে হেয়ার অয়েল, হেয়ার অয়েল বা স্কিন কেয়ার হচ্ছিল প্রোডাক্ট, তাহলে আমি চলো এই কিওয়ার্ডটা ইয়া দিয়ে সার্চ করি যে ইয়া বেস্ট হার্বাল প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, তুমি এটা দেখতে পারো। বেস্ট হার্বাল প্রোডাক্ট হলে তো এখানে সবগুলোই চলে আসে, ঠিক আছে? তাহলে আমি স্পেসিফিক ইয়ে নেব, যেমন হচ্ছিল ইয়া স্কিন কেয়ার হার্বাল প্রোডাক্ট। সেটা তো প্রোডাক্ট পেজের জন্য যাবে না। স্কিন কেয়ার হার্বাল প্রোডাক্ট যদি তুমি লিখতে চাও, সেখানে হচ্ছে গিয়ে অনেকগুলো জিনিসের জন্য লিখতে হবে। তুমি
আমলকি তেলটা যদি হয় তাহলে এটা কি হয়, হার্বাল হেয়ার অয়েল, এটা নিয়ে দেখতে পারো। ঠিক আছে, এটা নিয়ে সার্চ করতে পারো। ওকে ঠিক আছে, তাহলে হার্বাল অথবা এগুলো নিয়ে অর্গানিক আমি হেয়ার অয়েল, অর্গানিক হেয়ার অয়েল, অর্গানিক হার্বাল হেয়ার অয়েল, এগুলো নিয়ে করতে পারো। ঠিক আছে, অর্গানিক হেয়ার সলিউশন, হার্বাল হেয়ার সলিউশন, এইগুলো নিয়ে তুমি এইভাবে ব্রেনস্টর্ম করে কাজটা করতে পারো। তাহলে এইটার উপরে তুমি আমাকে অন্তত 200-300, ঠিক আছে, 300 কিওয়ার্ডে এমএস দিবা, সার্চ ভলিউম সহ। ঠিক আছে, প্রথম হচ্ছে আইডিয়া জেনারেট করবা। আইডিয়া জেনারেট করার পর সবগুলো এখানে নিয়ে তুমি হয়তো কি, যেমন এই কিওয়ার্ডটাতে তুমি সার্চ ভলিউম পাবা না, তো এটা আবার যে টুলসে কিওয়ার্ড সার্চ ভলিউম দেয় সেই টুল থেকে আবার সার্চ করবা, দেখবা যে এটা সার্চ কিরকম আছে। তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার বিজনেসের সাথে ম্যাচ, এই কিওয়ার্ডটা আমার বিজনেসের সাথে ম্যাচ, এই কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটা সার্চ ভলিউম সহ তুমি বের করে নেবা। আমার কথা কি বুঝতে পারছো? এবং এটা ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে, তো কিওয়ার্ড রিসার্চের উপরে আরো দুটা ক্লাস হবে। আজকে জাস্ট হচ্ছে আইডিয়া জেনারেশন এবং এতে গেলাম। সো আগামীকালকে পেইড টুলস আছে, পেইড টুল দিয়ে কিভাবে কাজ করবো সেটার উপর আমরা একটা ক্লাস নেব। আর যদি সম্ভব হয় তাহলে কিওয়ার্ড রিসার্চের ফাইনাল টাস্ক, যেটা যে টেমপ্লেট ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চের ফাইনাল একটা সলিউশন বের করা, সেটা আগামীকালকে দেখিয়ে দেব। আর যদি সম্ভব না হয় তাহলে পরবর্তীতে ওটার উপর আলাদা একটা ক্লাস হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি কয়েকটা ওয়ে দেখালাম কিভাবে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা যায়, আর কিছু টুলস দেখালাম যেগুলোতে তুমি মানে কিওয়ার্ডের এমএসবি সহ বিভিন্ন ইনফরমেশন পাবা। বিশেষ করে সিপিসি, এসইও ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম, এই কয়েকটা জিনিসই করা। আর যদি পারো তাহলে গুগল ট্রেন্ডটার ডাটাও কালেক্ট করবে। তাহলে তুমি আগামীকাল স্প্রেডশিটে যে ডাটাগুলো দেবা সেগুলো হচ্ছে কিওয়ার্ডস, সার্চ ভলিউম, তারপর হচ্ছে সিপিসি, তারপর এসইও ডিফিকাল্টি যদি পাও ভালো, না পেলে প্রয়োজন নেই। সিপিসি কি ভাইয়া সব জায়গাতে পাবো? আমার মনে হয় অনেকগুলো টুলস দেখা যাচ্ছে যেখানে সিপিসি টা দেখাচ্ছে। আর যদি সিপিসি না থাকে তাহলে খালি থাকবে, কোন একটা কিওয়ার্ডে অনেক অনেক সার্চ ভলিউম আছে, সিপিসি নাই, খালি থাকবে, সমস্যা কি? ঠিক আছে, আর হচ্ছে গুগল ট্রেন্ডস, প্রত্যেকটা কিওয়ার্ড ম্যানুয়ালি গুগল ট্রেন্ডসে গিয়ে দেখবা যেটা ট্রেন্ডসটা কি রাইজিং, স্টেবল এন্ড ডাউন। ঠিক আছে, এটা কি লোকালি দেখবো নাকি গ্লোবালি দেখবো? না লোকালি দেখবা, বাংলাদেশের জন্য বাংলাদেশেরটা দেখবা। ওকে ঠিক আছে। ঠিক আছে, তো এই ডাটাটা তুমি আমার আগামীকাল দিতে পারো। ভিডিওটা যদি ভিডিও রেকর্ড যদি পুশ করেন তাহলে একটু অন্য কথা বলবো। ক্লাস তো শেষ আসবে না ভাইয়া?